আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইংলিশ বেসিক গ্রামারের যে ক্লাসগুলো করছিলাম, আজকে হচ্ছে ডে 21 অর্থাৎ 21তম দিনের ক্লাস। তো আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউনের ভিতরে ছিলাম। প্রোনাউনের ভিতরে কিন্তু ছিলাম। তো প্রোনাউন কিন্তু আমরা দেখছিলাম হচ্ছে 9 প্রকার। প্রোনাউন কিন্তু দেখছিলাম 9 প্রকার। তো এর মধ্যে কিন্তু আমাদের 7টা প্রকার কিন্তু জানা হয়ে গেছে এবং আমাদের 2টা প্রকার বাকি ছিল। একটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং আরো একটা বাকি ছিল, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, আমাদের 9টা প্রকারের মধ্যে কিন্তু এই 2টা প্রকার আলোচনা করার বাকি ছিল। ঠিক আছে, তো আজকে আমরা ডে 21-এ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং সর্বশেষ যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, প্রোনাউনের প্রকার ভেদের ভিতরে এই 2টা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, আমি হেডিংটা দিয়ে নিচ্ছি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কি, এক কথায় যদি প্রকাশ করতে চাই সেটা হচ্ছে কি, স্পষ্ট করা। ঠিক আছে, স্পষ্ট করা। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি যদি আমি এক কথায় বলতে চাই, সেটা বলবো হচ্ছে কি স্পষ্ট করা, অর্থাৎ নাউনকে বিশেষভাবে নির্দেশ করার জন্য কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়। নাউনকে বিশেষভাবে নির্দেশ করার জন্য কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন হচ্ছে দিস, এরপর হচ্ছে কি দ্যাট, এরপর হচ্ছে দিস, এরপর হচ্ছে দোস, এরপর হচ্ছে সাস, নান। অর্থাৎ নাউনকে বিশেষভাবে নির্দেশ করার জন্য কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন হচ্ছে দিস, দ্যাট, এরপর দিস, দোস, সাস, নান। এই ওয়ার্ডগুলোকে বলবো আমরা হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই ওয়ার্ডগুলোকে কিন্তু বলবো আমরা হচ্ছে কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এখন দেখেন, এই যে নাউনকে যে নির্দিষ্ট করে এই ওয়ার্ডগুলো, তাহলে এই ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা বলছি হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এখন এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর মধ্যে কিছু সিঙ্গুলার এবং প্লুরাল আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন হচ্ছে দেখেন, সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি সংক্ষেপে লিখতেছি। সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলা? এই যে এখানে দেখতে পাচ্ছেন দিস, এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে কি দ্যাট। ঠিক আছে, এরপর হচ্ছে কি সাস, এরপর হচ্ছে কি নান। এই 4টা কিন্তু হচ্ছে সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমরা কি দেখলাম, এই 4টা কিন্তু হচ্ছে সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই 4টা। এবং এই পাশে হচ্ছে প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলা? প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমি সংক্ষেপে লিখলাম, এটাতে ডিপিতে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমি সংক্ষেপে লিখলাম। তো প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো? যেমন দিস, এরপর হচ্ছে কি দোস, এগুলো কিন্তু প্লুরাল হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা শিখলাম হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি স্পষ্ট করা, যদি এক কথায় বলতে চাই। তো যে ওয়ার্ডগুলো নাউনকে নির্দিষ্টভাবে হচ্ছে কি বোঝাতে হচ্ছে কি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, সাস, এরপর হচ্ছে নান, এগুলোকে বলবো আমরা হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে সিঙ্গুলার আছে হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, সাস, নান, এগুলো হচ্ছে সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউনে কিন্তু এই সাস, নান এগুলোর ব্যবহার কিন্তু খুব কম। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে কি দিস, দ্যাট, দিস এবং হচ্ছে কি দোস। এই 4টার কিন্তু খুব বেশি ব্যবহার আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। তো এখন আমরা সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু দেখে ফেললাম। তো এখন এই সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে দিস কখন ব্যবহার করা হয়? এই দিসটা ব্যবহার করা হয় কাছের কোনো সিঙ্গুলার
সিঙ্গুলার বস্তুকে বোঝাতে কিন্তু হচ্ছে এই দিসটা ব্যবহার করা হয়, THIS। ঠিক আছে, তো আমি যদি এখানে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা আরো বুঝতে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন দিস, এই দিস আমি যে চারটা ব্যবহার দেখালাম তার মধ্যে একটা হচ্ছে কি চারটা ওয়ার্ডের ব্যবহার বেশি দেখালাম, দিস, এরপর দ্যাট, এরপর হচ্ছে দিস, আরেকটা কি দোষ। তাহলে দেখেন এই যে প্রথম যে দিস, THIS, এটাকে কাছের কোনো সিঙ্গুলার বস্তুকে বোঝাতে কিন্তু বা নাউনকে বোঝাতে কিন্তু এই দিসটা ব্যবহার করা হয়। কাছের কোনো সিঙ্গুলার নাউনকে বোঝাইতে কিন্তু হচ্ছে কি এই দিসটা হচ্ছে কি ব্যবহার করা হয়। সেটা কিভাবে? যেমন হচ্ছে দেখেন আমার কাছে কিন্তু একটা কলম আছে, এটা কিন্তু একটা পেন, মার্কার পেন বলেন যাই বলেন, আমার কাছে কিন্তু একটা কলম আছে, তাহলে এটা কিন্তু আমার কাছে আছে, আমার হাতে আছে না, আমার কাছে আছে। তার মানে আমি যে বললাম কাছের কোনো সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার, একটা পেন বোঝাচ্ছে। তার মানে কাছের কোনো সিঙ্গুলার বস্তুকে বা নাউনকে বোঝাতে দিস ব্যবহার করা হবে। তার মানে আমার কাছে একটা এই কলম আছে, এই আমার কাছে কিন্তু আছে, এটা বোঝাতে কিন্তু এই দিসটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমি যদি বলি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, তাহলে এটা আমার কলম, আমি লিখলাম দিস ইজ মাই পেন, আমি এই কলমটার কথাই বলতেছি যে দিস ইজ মাই পেন, তাহলে এই কলমটা আমার কাছে আছে এবং এটা হচ্ছে কি সিঙ্গুলার, একটা বোঝাচ্ছে। তার মানে এখানে কাছের কোনো সিঙ্গুলার বস্তুকে বোঝাতে এখানে কিন্তু এই দিসটা কিন্তু ব্যবহার করা হবে। তার মানে কি দিস ইজ মাই পেন, অর্থাৎ এই দিস ইজ মাই পেন, আমার কাছে যে একটা কলম আছে, একটা কলম বোঝাতে দিস ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই দিসটা কখন ব্যবহার করা হয়, কাছে যখন কোনো বস্তু থাকবে এবং সেটা যদি সিঙ্গুলার হয় বা একটা হয়, তাকে আমরা কি এই THIS এই দিস দ্বারা কিন্তু প্রকাশ করব। যেমন হচ্ছে দিস ইজ মাই পেন, এটা হচ্ছে কি আমার কলম। ঠিক আছে, এখন দ্যাট এর ব্যবহারটা কখন করব? দ্যাট, ঠিক আছে, তাহলে এখানে দ্যাট এর ব্যবহারটা কখন করব? যে দূরের কোনো সিঙ্গুলার বস্তুকে বোঝাতে কিন্তু দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, দূরের কোনো সিঙ্গুলার বস্তুকে বোঝাতে কিন্তু দ্যাট ব্যবহার করব। সেটা কিভাবে? যেমন ধরেন এই কলমটা আমি হচ্ছে দূরে রেখে আসলাম, ঠিক আছে, আমি ধরেন দূরে রেখে আসলাম, তাহলে দূরে যদি রেখে আসি, যে এই কলমটা যদি আমি দূরে রেখে আসলাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে যদি এটা সিঙ্গুলার হয়, একটা হয়, তাহলে আমি এই কলমটার ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব। ধরুন আমি কলমটা হচ্ছে অনেক দূরে রেখে আসলাম, যেটা আমার হচ্ছে কি হাতের নাগালের ভিতরে নাই, তাহলে সেক্ষেত্রে আমি কি দ্যাট ব্যবহার করব। তাহলে আমি লিখতে পারবো যে দ্যাট ইজ মাই পেন, তাহলে এটার অর্থ কি বোঝাচ্ছে? ওইটা আমার কলম, আমি যে ওখানে ধরেন এই কলমটা রেখে আসলাম, তাহলে এখানে বোঝাচ্ছে দ্যাট মানে কি দূরের কোনো সিঙ্গুলার বস্তু বোঝাতে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব। তাই আমি বললাম যে ওই যে আমার কলম, ওইটা আমার কলম, যে এটি কলমটা আমি হচ্ছে দূরে রেখে আসলাম এবং বললাম যে ওইটা আমার কলম, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। সিঙ্গুলার দূরের কোনো বস্তু বোঝাতে আমরা কি দ্যাট ব্যবহার করব, দ্যাট ইজ মাই পেন, ওইটা আমার কলম। আশা করি দিস এবং দ্যাটের মধ্যে পার্থক্য কিন্তু আপনারা বুঝতে পারছেন। দিস কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দ্যাটও কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু পার্থক্য হচ্ছে দিস যখন ব্যবহার করবে তখন হচ্ছে কি আমার কাছে যে বস্তুটা থাকবে সিঙ্গুলার সেটা, এবং দ্যাট অর্থ হচ্ছে দূরের সিঙ্গুলার বস্তু বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। আশা করি দিস এবং দ্যাটের মধ্যে যে পার্থক্য এটা কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারছেন। তো এখন আমরা এই যে দিস লিখলাম, এই যে দিস, তাহলে এটা কিসের জন্য ব্যবহার করব? এটা হচ্ছে কাছের বস্তু বোঝাতে কিন্তু এই দিসটা ব্যবহার করবে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে সিঙ্গুলার না, এখানে প্লুরাল হবে। কাছের কোনো প্লুরাল জিনিসকে বোঝাতে এই দিস ব্যবহার করব, THAC। ঠিক আছে, যেমন যদি লিখি দিস আর মাই পেন্স, দিস আর মাই পেন্স, তাহলে এখানে দেখেন দিস মানে কি কাছের কোনো প্লুরাল, মানে একের অধিক বস্তুকে বোঝাতে বা নাউনকে বোঝাতে আমরা কিন্তু
এই দিসটা ব্যবহার করব। তাহলে দেখেন এখানে দিস আর মাই পেন, এখানে দিস এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা কিন্তু একটু আগে সেটা কিন্তু দেখলাম যে সিঙ্গুলার ডিমনস্ট্রেটিভ কোনগুলা এবং হচ্ছে প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো আমরা কিন্তু দেখলাম। তো এখন দেখেন এই দিসটা কিন্তু প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এটা কিন্তু কাছের কোনো বস্তুকে, যদি প্লুরাল বস্তুকে বোঝাতে কিন্তু এই দিসটা ব্যবহার করা হয়। যেমন দেখেন এই দিস আর মাই পেন্স, তাহলে আমি যদি উদাহরণ হিসেবে দেখাই যে দেখেন আমার কাছে কিন্তু অনেকগুলা কলম আছে, এই যে এখানে দেখেন কতগুলা কলম, আমি কিন্তু গুণে শেষ করতে পারবো না, 1 2 3 10টার উপরে যাবে, 10-15টা হবে, 15টা। তো এখানে দেখেন আমার কাছে কিন্তু অনেকগুলা কলম আছে, তাহলে একের কিন্তু অধিক কলম আছে। তাহলে এখানে দেখেন অনেকগুলো বস্তু বা নাউনকে বোঝাতে কিন্তু এই দিসটা ব্যবহার করা হয় যে দিস আর মাই পেন্স। তার মানে এই যে এই কলমগুলো, এই যে অনেকগুলো কলম দেখতেছেন না, এই কলমগুলো কিন্তু হচ্ছে কি আমার, এই কলমগুলো আমার, দিস আর মাই পেন। তার মানে এই দিস কিন্তু প্লুরাল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা যখন বসছে তখন দেখেন আগের এই যে দিস দিয়ে এটা এখানে যে উদাহরণ দিলাম, এখানে কিন্তু ভার্ব কিন্তু ইস, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, ইস হয়ে গেছিল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে দেখেন প্লুরাল বোঝাচ্ছে, তাহলে এখানে কি আর হচ্ছে প্লুরাল হচ্ছে ভার্ব কিন্তু বসছে, ঠিক আছে। এরপর দেখেন পেনের সাথে কিন্তু এর যুক্ত হয়েছে, এখানে কিন্তু এর যুক্ত ছিল না, এখানে কিন্তু এর যুক্ত হয়েছে পেন্স। তার মানে এখানে কিন্তু একাধিক পেনের কথা বলতেছে, তার মানে দিস আর মাই পেন্স, এইগুলো আমার কলম। তাহলে কাছের যদি কাছের কোনো বস্তু যদি প্লুরাল হয় বা একের যদি অধিক হয় সেক্ষেত্রে আমরা এই দিসটা ব্যবহার করবো, এবং কাছের কোনো বস্তু যদি একটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা THIS এই দিসটা ব্যবহার করব, ঠিক আছে। এবং দ্যাটটা ব্যবহার করব কখন, দূরের কোনো হচ্ছে কি সিঙ্গুলার বস্তু ব্যবহার দেখাতে বা বোঝাতে আমরা কিন্তু দ্যাট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম মূল বিষয় হচ্ছে কি দিস আর মাই পেন্স। তাহলে দিস মানে কি একের অধিক বোঝাচ্ছে, আর মাই পেন্স কাছে, আমার কাছে কিন্তু দিস আর মাই পেন্স, তার মানে কি আমার কাছে অনেকগুলো কলম বোঝাতে কিন্তু এই দিসটা ব্যবহার করছি আমরা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দোষটা কখন ব্যবহার করব, দোষটা কখন ব্যবহার করব, দোষ আমরা ব্যবহার করব হচ্ছে দূরের কোনো প্লুরাল বস্তু বা হচ্ছে একের অধিক বস্তু বোঝাতে আমরা দোষ ব্যবহার করব। তাহলে দোষটা আমরা কখন ব্যবহার করব, দূরের কোনো প্লুরাল বস্তু বোঝাতে হচ্ছে কি দোষ ব্যবহার করব। যেমন আমি যদি লিখি দোষ আর মাই পেন্স, তাহলে আমি যে কলমগুলো হচ্ছে কি ওই যে ওখানে কিন্তু রেখে আসছি দূরে, অনেকগুলো কলম কিন্তু দূরে রেখে আসছি, এই যে দেখেন এই যে অনেকগুলো কলম দেখতেছেন না, এই অনেকগুলো কলম আমি হচ্ছে দূরে রেখে আসলাম। দূরে যখন হচ্ছে আমি রেখে আসবো, এভাবে দূরে রেখে আসবো, তখন ওই যে দূরে আমি কলমগুলো রেখে আসছি অনেকগুলো, তাহলে তখন কিন্তু আমি ব্যবহার করব দোষ আর মাই পেন্স। তার মানে ওইগুলো হচ্ছে কিন্তু আমার কলম, আমি যে ওইগুলো অনেকগুলো কলম যে রেখে আসলাম প্লুরাল, তাহলে ওইগুলো কলম কিন্তু আমার, দোষ আর মাই পেন্স ওইগুলো কলমগুলো, ওই কলমগুলো কিন্তু আমার, ঠিক আছে। দূরের কোনো প্লুরাল বস্তু বোঝাতে দোষ ব্যবহার করব। তাহলে আমরা কি বুঝলাম যে হচ্ছে এখানে দেখেন দিস কখন ব্যবহার করব, আমি আবার হচ্ছে রিপিট করতেছি যাতে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যায়। দিস আমরা কখন ব্যবহার করব, কাছের কোনো জিনিস যদি সিঙ্গুলার হয়, যেমন হচ্ছে আমার কাছে একটা কলম আছে, তাহলে এই একটা কলম বোঝাতে, কাছের একটা কলম বোঝাতে দিস ইজ মাই পেন, এটা হচ্ছে কি আমার কলম, আমার কাছে আছে, সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। এরপর দেখেন এটার সাথে এটার কিন্তু মিল আছে, এই দিসটা THEAC, এই দিসটা কখন ব্যবহার করব, যখন হচ্ছে কাছের কোনো প্লুরাল বস্তু থাকবে, একাধিক বস্তু থাকবে, যেমন আমার কাছে এইগুলো কলম আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে THEAC ব্যবহার করবো, দিস আর মাই পেন্স। আর যখন আমার কাছে একটা কলম আছে তখন আমি দিস ইজ মাই পেন এটা ব্যবহার করব। আর যখন আমার কাছে একাধিক কলম আছে তাহলে এই দিসটা ব্যবহার করবো, দিস আর মাই পেন্স, তখন ভাবটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে কি পেনের সাথে কিন্তু এর যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আবার দ্যাট কখন ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব আমার কাছে ধরেন একটা কলম আছে, এটা হচ্ছে কি দূরে আছে সিঙ্গুলার, তাহলে তখন আমরা কি করব, দ্যাট ইজ মাই পেন, ওইটা হচ্ছে কি আমার কলম। আর দোষটা কখন ব্যবহার করব, যখন একের অধিক বস্তু বা হচ্ছে কি নাউন দূরের কোনো প্লুরাল বোঝাবে, দূরে
একের অধিক কোনো নাউন বা হচ্ছে কি বস্তুকে যে দূরে বোঝাবে, তাহলে সেক্ষেত্রে আমরা দোজ ব্যবহার করব। এই যে আমার কাছে অনেকগুলো কলম আছে, এখন আমি এটা যদি দূরে রাখি আমার হাতের নাগালের বাইরে, তাহলে বলবো যে দোজ আর মাই পেন্স, তাহলে ওইগুলো হচ্ছে কি আমার কলম, এই যে ওইগুলো, তাহলে ওইগুলো কি আমার কলম, তাহলে দোজ আর মাই পেন্স। তাহলে আশা করি যে দিস, দ্যাট, এরপর দিস এবং দোষের মধ্যে যে পার্থক্যটা ছিল এটা কিন্তু আপনারা হচ্ছে কি অলরেডি হচ্ছে বুঝে ফেলেছেন। ঠিক আছে, এরপর দেখেন আমরা যদি এখানে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে দেখেন, আমরা কিন্তু যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা কিভাবে, আমি লিখলাম যে এখানে দিস ইজ মাই পেন, যেটা আমি লিখলাম, আমি উদাহরণ মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে দিস ইজ মাই পেন, তাহলে আমি এই দিসের নিচে আন্ডারলাইন করলাম। এবং এখানে দেখেন আমি আরো একটা লিখলাম, কি লেখা যেতে পারে এখানে, যে হচ্ছে আই নো দিস ফ্যাক্ট, তাহলে আই নো দিস ফ্যাক্ট, এখানে আমি এরকম দিলাম। তো দেওয়ার পর এখানে দেখেন আমি কি লিখব, তো এখানে দেখেন যে হচ্ছে আমি দিলাম যে এ নাম্বারে অ্যাডজেক্টিভ, বি নাম্বারে নাউন, এরপর সি নাম্বারে দিলাম হচ্ছে অ্যাডভার্ব, এবং হচ্ছে ডি নাম্বারে দিলাম হচ্ছে নাউন দিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে যদি বলি, এই সেন্টেন্সে যে দিস ব্যবহার করা হয়েছে, এই দিসটা কি নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব নাকি নাম, তাহলে কিছুই না। তো আমি যদি আপনাকে বেসিক শুধু শিখাই যে হচ্ছে দিস, তারপর হচ্ছে দ্যাট, তারপর দিস, দোস, এগুলো হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, তখন কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে এই ধরনের প্রশ্ন হয়েছে এবং এই ধরনের হচ্ছে কি অপশন আসছে, তো তখন আপনি দিস এটা কিন্তু জানেন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখন দেখলেন যে এখানে তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো হচ্ছে কি অপশন নাই, তার মানে মনে হয় এখানে নানটা হচ্ছে অ্যান্সার হবে, তবে না, এখানে কিন্তু নানটা হচ্ছে কিন্তু অ্যান্সার হবে না, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তো পরীক্ষার হলে কিন্তু এই ধরনের হচ্ছে কি ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু এসে থাকে, বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন, এখানে কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। আপনি সহজ নিয়ম শিখে গেলেন একটা, সেখান থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্নটা হয়ে থাকে। তো এই ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেটা কিন্তু দেখেন দিসটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ, সেটা কিভাবে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যদি এটা কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা কিন্তু জানি যে দিস, এরপর হচ্ছে দ্যাট, এরপর হচ্ছে দিস, এরপর দোষ, এরপর সাস, নান, এগুলো কিন্তু হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এগুলো দেখেন যখন হচ্ছে নাউনের আগে বসবে তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে এখানে দেখেন এই ফ্যাক্ট, এটা কিন্তু হচ্ছে কি নাউন, এটা কিন্তু নাউন, তাহলে নাউনের আগে যদি হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে, নাউনের আগে যদি কোনো হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে, সেটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে একটা শর্টকাট লিখে দিচ্ছি, এটা কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে নোট করে রাখবেন, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস কিন্তু নাউন হয়, অর্থাৎ নাউনের আগে কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। তো এখানে দেখেন এটাই কিন্তু আমরা হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ, এখানে কিন্তু এটাকে আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে, তাহলে এই নাউনের আগে এই অ্যাডজেক্টিভ ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা বসছে, সেজন্য এটাকে আমরা বললাম কি অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, এটা কিন্তু আমরা মাথায় রাখলাম। তো একই সাথে এই ওয়ার্ডটাকে, দিসটাকে এখানে কিন্তু আমরা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি, এটা কিন্তু ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে যে এই দিসটা ব্যবহার করলাম, এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ, আমি সংক্ষেপে লিখলাম ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এই দিসটা কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। একই সাথে এটাও কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, সাথে হচ্ছে কিন্তু আমরা এটাকে কিন্তু ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি বা হচ্ছে অ্যাডজেক্টিভও বলতে পারি। কারণ হচ্ছে
এটা কিন্তু নাউনের আগে বসছে, তার মানে আমরা দেখলাম এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এই দিসটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন তো বটেই, একই সাথে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের আগে যদি কোনো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এবং আরো যদি প্রপারলি বলতে চাই তাহলে বলবো হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই নোটটা কিন্তু আপনারা খুব ভালো করে লিখে রাখবেন, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে আরো হচ্ছে কিছু উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে কিছু হচ্ছে দিলাম, হচ্ছে কি দিতে পারি, আমি আগে লিখি যে হচ্ছে দিস, এরপর হচ্ছে কি দ্যাট, এরপর দিস, এরপর হচ্ছে কি দোষ। এরকম কিন্তু আমি হচ্ছে কি আগে অপশনগুলো লিখে নিলাম। এরপর যদি আমি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করি, উই অল ওয়েন্ট টু সি ড্যাশ পিকচার, পিকচার। তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম এই নাম্বারে যে হচ্ছে উই অল ওয়েন্ট টু সি, উই অল ওয়েন্ট টু সি ড্যাশ পিকচার। ঠিক আছে, এরপর বি নাম্বারে দিলাম উই অল ওয়েন্ট টু সি ড্যাশ পিকচার্স, পিকচার্স দিলাম, আর এখানে দিলাম পিকচার। তাহলে এখানে দেখেন এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে আপনারা একটু কমেন্ট করে জানান তো, যে আপনাদের কোনটা মনে হচ্ছে এখানে যে উই অল ওয়েন্ট টু সি ড্যাশ পিকচার, এই চারটার মধ্যে কোনটা বসবে এখানে এ নাম্বারে, এবং বি নাম্বারে হচ্ছে কি এই চারটার মধ্যে কোনটা বসবে আপনারা একটু কমেন্ট করে জানান তো। ওকে, আমি হচ্ছে টাইম ওয়েস্ট করতেছি না। তো এখানে দেখেন উই অল ওয়েন্ট টু সি, এখানে কি ড্যাশ পিকচার দেওয়া আছে, তাহলে ওয়েন্টটা কি আমরা এখানে কিভাবে বের করবো, ওয়েন্ট, ওয়েন্ট এটা কিন্তু পাস্ট বোঝাচ্ছে, এটা কিন্তু পাস্ট বোঝাচ্ছে, পাস্ট মানে অতীত হয়ে গেছে, এবং এখানে ওয়েন্ট দ্বারা কিন্তু পাস্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে পাস্ট বোঝাচ্ছে তার মানে কি এখন কিন্তু আমরা সেটা হচ্ছে কি হাতের নাগালের কাছে পাচ্ছি না, বা হচ্ছে কি সেটা আমাদের কাছে না, আমাদের কিন্তু ওটা হচ্ছে পাস্ট হয়ে গেছে, মানে দূরে চলে গেছে। ঠিক আছে, এরকম কিছু বোঝাচ্ছে। তো এরকম থিঙ্কিং কিন্তু আপনাকে করতে হবে ক্রিটিক্যাল বিষয়গুলো। তো ওয়েন্ট কিন্তু এখানে দেখেন পাস্ট হয়ে গেছে, তার মানে কি আমাদের হাতের নাগালে কিন্তু নাই, ওয়েন্ট কিন্তু চলে গেছে, যেটা হচ্ছে পাস্ট বোঝাচ্ছে। তাহলে উই অল ওয়েন্ট টু সি, এখানে পিকচার আছে, পিকচার অর্থ কি এটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে। সিঙ্গুলারের ক্ষেত্রে দূরের কিছু বোঝাতে আমরা কি ব্যবহার করি, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে সিঙ্গুলারের ক্ষেত্রে দূরের যেটা পাস্ট হয়ে গেছে সেরকম কিছু বোঝাতে আমরা ব্যবহার করি কিন্তু দ্যাট, দ্যাট। ঠিক আছে, তাহলে এখানে দেখেন উই অল ওয়েন্ট টু সি দ্যাট পিকচার, দ্যাট পিকচার তার মানে কি ওই ছবিটা। তার মানে এখানে দেখেন দূরের কোনো বিষয়বস্তু যেটা হচ্ছে পাস্ট হয়ে গেছে দূরের, এবং সেটা সিঙ্গুলার, তার মানে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো, যেটা আমরা কি একটু আগে দেখলাম। ঠিক আছে, এবং উই ওয়েন্ট অল, উই অল ওয়েন্ট, তাহলে দেখেন এই ওয়েন্ট হচ্ছে এটা কিন্তু পাস্ট, তাহলে উই অল ওয়েন্ট টু সি ড্যাশ পিকচার্স, এখানে কিন্তু প্লুরাল আছে, প্লুরাল কিন্তু আছে। ঠিক আছে, এখানে কিন্তু প্লুরাল আছে, তার মানে এখানে কিন্তু দূরের কোনো বস্তু বোঝাচ্ছে, তার মানে যেটা হচ্ছে পাস্ট হয়ে গেছে, ওয়েন্ট মানে কি এটা কি পাস্ট, তো পাস্ট হয়ে গেছে এবং সেটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, দোজ ব্যবহার করব, দোষ। তার মানে যেহেতু আমরা দেখালাম যে দূরের কোনো বস্তু যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু দোষ ব্যবহার করা হয়, এবং দূরের কোনো বস্তু যদি হচ্ছে কি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা কি দ্যাট ব্যবহার করব। তাহলে দেখেন এই সহজ প্রশ্নটা কতভাবে ক্রিটিক্যাল ভাবে কিন্তু ঘুরে আসে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো না যে হচ্ছে কোথায় কোনটা হবে। ঠিক আছে, এরপর দেখেন আমি যদি হচ্ছে আরো কিছু হচ্ছে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে আমি হচ্ছে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আপনারা কি অ্যান্সার করার জন্য রেডি হয়ে যান। যে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমি যদি এ নাম্বারে দিতে চাই যে হচ্ছে আই সি দ্যাট পিকচার, আই সি দ্যাট পিকচার। ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স দিলাম। এরপর বি নাম্বারে দিলাম
আই কি দিতে পারি, সি দিস পিকচার। ঠিক আছে, এরকম দিলাম যে আই সি দ্যাট পিকচার এবং দিলাম আই সি দিস পিকচার। এরপর যদি দেই আই স, সি নাম্বারে দিলাম আই স দ্যাট পিকচার, আই স দ্যাট পিকচার। ঠিক আছে, এরপর যদি দেই যে হচ্ছে নান। ঠিক আছে, নান দিলাম, বা হচ্ছে এরকম আরো একটা দিতে পারি সেন্টেন্স যদি দিই আমি আই স দিস পিকচার্স। ঠিক আছে, এরকম কিন্তু দিলাম যে এই চারটা হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে কোনগুলো রাইট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক অ্যান্সারটা খুঁজে বের করো। তাহলে কোনটা হবে দেখেন, পরীক্ষার হলে কি ধরনের বিভ্রান্তমূলক প্রশ্ন হতে পারে। আপনি হয়তো সঠিক অ্যান্সারটা জানেন, যখন হচ্ছে একই ধরনের বা একই রকমের সেন্টেন্সগুলো দেখবেন তখন কিন্তু একটু হলে আপনি হচ্ছে কি বিভ্রান্ত হবেন, এবং বিভ্রান্ত হওয়ার জন্যই কিন্তু চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে থাকে এই প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি যদি বলি যে এ নাম্বার আই সি দ্যাট পিকচার, তাহলে আমি ওই পিকচারটি দেখি, দূরের কোনো পিকচারটি দেখি, আই সি দ্যাট পিকচার, আমি ওই পিকচারটি দেখি। ঠিক আছে, আমি দূরের কোনো সিঙ্গুলার বস্তুকে বোঝাতে কিন্তু দ্যাট ব্যবহার করি, আই সি দ্যাট পিকচার, আমি ওই পিকচারটি দেখি, তাহলে কিন্তু এটা রাইট আছে। ঠিক আছে, এবং আই সি দিস পিকচার, আমি এই পিকচারটি দেখি, আমার কাছে আছে, আই সি দিস পিকচার, তার মানে কাছের বস্তু এবং সিঙ্গুলার আছে, এটা বোঝাতে কিন্তু আই সি দিস পিকচার, তার মানে কাছের কোনো সিঙ্গুলার বস্তু বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু রাইট আছে, আই সি দিস পিকচার, তার মানে এটাও কিন্তু রাইট। ঠিক আছে, এরপর যদি বলি আই স দ্যাট পিকচার, আই স দ্যাট পিকচার, আমি ওই ছবিটি দেখেছিলাম, ওই ছবিটি দেখেছিলাম, এখানে কিন্তু পাস্ট বোঝাচ্ছে, তার মানে পাস্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি দূরের বস্তু আছে, তার মানে কি আই স দ্যাট পিকচার, আমি ওই ছবিটি কি দেখেছিলাম, তার মানে কি এটা কিন্তু বলা যাবে, কারণ হচ্ছে এটা পাস্ট এবং হচ্ছে কি দূরের জিনিস বোঝাচ্ছে, তাহলে কিন্তু এটা হচ্ছে কি বলা যাবে। সো এখানে যদি হচ্ছে কি পিকচারের সাথে যদি শুধু এস থাকতো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যেত, কারণ হচ্ছে এই দ্যাট কিন্তু তখন ইউজ হতো না, তখন কিন্তু দোজ ব্যবহার করা লাগতো, কারণ হচ্ছে এখানে কি একাধিক বা হচ্ছে প্লুরাল বস্তু বোঝাচ্ছে, তো এখানে এস নাই, তার মানে কি এটা হচ্ছে রাইট আছে। ঠিক আছে, এরপর দেখেন আই স দিস পিকচার, তাহলে আই স আমি দেখেছিলাম, এটা কিন্তু পাস্ট বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু দিস পিকচার দিচ্ছে, আমি দেখেছিলাম এই পিকচারগুলো, তাহলে এটা কিন্তু ভুল হয়ে গেল। কিভাবে ভুল হলো, আই স এখানে দেখেন এটা পাস্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে দ্যাট অথবা দোষ হওয়ার কথা, এখানে একটা ভুল হয়েছে। আবার এখানে দেখেন এই দিসের সাথে কিন্তু এস বলছে পিকচার্স, তাহলে আমরা জানি একটা সিঙ্গুলার বস্তু বোঝাতে এবং কাছের বোঝাতে কিন্তু দিস ব্যবহার করা হয়, কিন্তু এখানে কিন্তু প্লুরাল এস আছে, তার মানে এখানে কিন্তু হয় দ্যাট না হয় হচ্ছে কি দোষ হবে, তার মানে এখানে দেখেন এই দ্যাট আর দোষের মধ্যে কোনটা হবে, এখানে কিন্তু দোষ হবে, কারণ হচ্ছে কি দেখেন দূরের কোনো বস্তু বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দ্যাট অথবা দোষ হয়, সেটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু দোষ হবে, তাহলে দেখেন দোষ দোষ পিকচার, তাহলে এখানে যদি দোষ থাকতো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা রাইট হতো যে আই স দোষ পিকচার, কিন্তু এখানে আছে কি দিস, এখানে আমি কি দিয়েছিলাম দিস, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ভুল, তার মানে প্রথম তিনটাই কারেক্ট এবং শেষেরটা কিন্তু হচ্ছে কি ভুল। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে এরপর দেখেন আমরা ব্যতিক্রম কিছু জানবো, যেগুলো হচ্ছে পরীক্ষায় এসে থাকে, এই যে হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যেগুলো হচ্ছে কি ব্যতিক্রম বিষয়গুলো পরীক্ষায় এসে থাকে, তাহলে আমরা এইগুলো সম্পর্কে জানবো। সেটা কি রকম, যে হচ্ছে আমি যদি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি, আই স দা, আমি যদি লিখি যে আই স দ্য পিকচার দ্যাট ডে, তাহলে আমি এখানে কি লিখলাম যে হচ্ছে আই স দ্য পিকচার দ্যাট ডে। ঠিক আছে, তাহলে আমি লিখে এই দ্যাট ডে নিচে আন্ডারলাইন করলাম। ঠিক আছে, এবং আমি আরও একটা যদি সেন্টেন্স লেখার চেষ্টা করি যে আই হ্যাভ মিট ইউ, যে হচ্ছে আই হ্যাভ মিট ইউ
কি লিখতে পারি, দিস মর্নিং আই হ্যাভ মিট ইউ দিস মর্নিং। ঠিক আছে, এরপর আমি দিসের নিচে আন্ডারলাইন করলাম। তাহলে দেখেন আমি এখানে দুইটা সেন্টেন্স লিখলাম। তাহলে I saw the picture that day এবং লিখলাম I have meet you this morning। তাহলে এখানে আমি that day এর নিচে আন্ডারলাইন করলাম এবং হচ্ছে this morning এর নিচে আন্ডারলাইন করলাম। করার পর আমি বললাম যে হচ্ছে এখানে this এবং that এখানে কোনটা হচ্ছে কি একটু বলো। তাহলে এখানে দেখেন আমি একটু আগে কিন্তু শিখাইলাম যে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস কিন্তু হচ্ছে কি নাউন হয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ নাউনের আগে যদি কোনো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বা অন্য কথায় হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা যেতে পারে। আমি কিন্তু একটু আগে শিখাইলাম। ঠিক আছে, তো এখানে দেখেন প্রশ্নটা কিভাবে আসতে পারে, আমি কিন্তু ব্যতিক্রমগুলো দেখাচ্ছি। এখানে দেখেন এই যে দিস এবং দ্যাট, সেক্ষেত্রে কিন্তু এই ডে হচ্ছে কিন্তু একটা নাউন, মর্নিং কিন্তু নাউন। তাহলে এই নাউনের আগে কিন্তু এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা বসছে, তার মানে এই দিস এবং দ্যাট এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার কথা। নিয়ম অনুসারে আমি একটু আগে যেটা শিখালাম সেই হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু না, এখানে কিন্তু দিস এবং দ্যাট অ্যাডজেক্টিভ নয়, এখানে দিস এবং দ্যাট হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, তো এখন হচ্ছে অনেকের মাথা ঘুরে যেতে পারে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, বা হচ্ছে নাউনের আগে যদি হচ্ছে কোনো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন থাকে সেটার নাম কি অ্যাডজেক্টিভ হয়ে যায়, বা অন্য কথা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু এখানে ডে এবং মর্নিং নাউন হওয়ার পরেও এর আগে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসছে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব কেন হলো, এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তাহলে দেখেন আমি মূল বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই নোটটা তো রাখবেনই, এটাও গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একদম অনেক গুরুত্বপূর্ণ নোট। তো আমি এটা অ্যাডভার্ব কেন হলো, কোনো নাউনের আগে যদি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে এবং সেই নাউনটা যদি সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকে, ঠিক আছে, তাহলে দেখেন এই যে নাউনের আগে যদি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে এবং সেই নাউন দ্বারা যদি হচ্ছে সময়ের উল্লেখ করা হয়, তাহলে সেই এই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা বসবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব। তাহলে আসল বিষয়টা কি বুঝতে পারছেন, যে হচ্ছে কোনো নাউনের আগে যদি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে এবং সেই নাউন দ্বারা যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে তার আগে যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা বসছে দিস অথবা দ্যাট, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ডে দ্বারা দেখেন তো, ডে দ্বারা, এরপর ডে, এরপর হচ্ছে কি মর্নিং, এগুলো দ্বারা কিন্তু সময় উল্লেখ করতেছে, সময়ের উল্লেখ করতেছে, কারণ ডে হচ্ছে কি একটা সময় উল্লেখ করতেছে, মর্নিং কিন্তু একটা সময় উল্লেখ করতেছে। তাহলে দেখেন এই কোনো ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যদি হচ্ছে কোনো নাউন বসে, অর্থাৎ নাউনের আগে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বসে, সেই নাউনটা যদি হচ্ছে সময়ের উল্লেখ থাকে, তাহলে তার আগে যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা বসছে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। এবং অন্য কথায় হচ্ছে কি, এখানে দেখেন অন্যভাবে একটু আগে যেটা শিখলাম, এই মর্নিং আর ডে এটা কিন্তু সময়ের উল্লেখ করতেছে। এখন এটা যদি সময়ের উল্লেখ না করে, এই নাউনটা যদি সময়ের উল্লেখ না করে, তাহলে কিন্তু এই দ্যাট এবং দিস যেটা আছে সেটা কিন্তু হয়ে যাইতে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেহেতু এখানে সময়ের উল্লেখ করতেছে, তাহলে কি দ্যাট এবং দিস হয়ে যাবে কি অ্যাডভার্ব। তার মানে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি জানলাম, যে মূল বিষয়টা কি জানলাম, যে হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি সংক্ষেপে লিখি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপর যদি নাউন বসে, নাউন হয় এবং সেটা যদি সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকে, তাহলে সেই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। এই বিষয়টা আপনারা নোট করে রাখবেন যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হওয়ার পর যদি নাউন বসে, এই নাউন দ্বারা যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। এবং ডিমনস্ট্রেটিভ
প্রোনাউনের পরে যদি হচ্ছে কি নাউন বসে এবং যদি সময়ের উল্লেখ না থাকে, সময়ের উল্লেখ না থাকে অর্থাৎ যে নাউন দ্বারা সময়ের উল্লেখ যদি না বোঝায়, তাহলে এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই ব্যতিক্রম বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে কি নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, দেখেন কত ক্রিটিক্যাল বিষয়গুলো থেকে কি প্রশ্ন হয়। তো আমি আরো কিছু ব্যতিক্রম বিষয়গুলো যদি দেখানোর চেষ্টা করি, যে হচ্ছে আমরা কিন্তু জানি যে রাজশাহীর আম কিন্তু বিখ্যাত। ঠিক আছে, রাজশাহীর আম কিন্তু বিখ্যাত। তো এখন রাজশাহীর আম কিন্তু হচ্ছে কি ঢাকার আমের থেকে কিন্তু ভালো। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী the mango of Rajshahi is better than the mango of Rajshahi is better than the mango of Dhaka। তাহলে আমি লিখলাম যে the mango of Rajshahi is better than the mango of Dhaka। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে এই বাক্যটাকে আরো কিন্তু সংক্ষেপে লিখতে পারি, যে হচ্ছে সেটা কিভাবে দেখেন। এখানে এই যে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, আমি লিখি দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী is better than এখানে দ্য ম্যাঙ্গো অফ না লিখে is better than the mango of Rajshahi is better than that of ঢাকা লিখতে পারি। that of কিন্তু ঢাকা লিখতে পারি, সেটা কিভাবে দেখেন the mango of Rajshahi is better than that of ঢাকা। তাহলে এখানে দেখেন আমি যে the mango of রাজশাহী লিখলাম। ঠিক আছে, the mango of রাজশাহী, তাহলে the mango of রাজশাহী is better than the mango of ঢাকা, এটা কিন্তু আগে লিখলাম। তো এটাকে আমরা হচ্ছে কি মডিফাই করে এভাবে লিখতে পারি the mango of রাজশাহী is better than that of ঢাকা। তাহলে এখানে that of টা কেন বসালাম, এখানে দেখেন the mangoটা আমি বসালাম the mango, তাহলে the mango of রাজশাহী, তাহলে রাজশাহীর আম is better than that of ঢাকা। তাহলে এখানে দেখেন ম্যাঙ্গো কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে, এই ম্যাঙ্গোটাই কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার দূরের বস্তু বোঝাচ্ছে, যে এই ম্যাঙ্গো দ্বারা কি ওটার সাথে তুলনা করা বোঝাচ্ছে দূরের বস্তু। তাহলে এখানে কিন্তু দ্যাট অফ বসছে, যে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা, ঢাকার আমের থেকে কি রাজশাহীর আমটা হচ্ছে কি ভালো। ঠিক আছে, সেন্টেন্সটা এইভাবে লিখলেও হবে, তবে হচ্ছে এইভাবে লেখাটাই হচ্ছে কি বেটার। তাহলে এখানে দেখেন দ্যাট অফ, তাহলে আমি মূল বিষয়টা কি বোঝাতে চাচ্ছি, এখানে হচ্ছে কি দ্য ম্যাঙ্গো, এটা কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু দূরের বস্তু, এখানে কিন্তু দ্যাট অফ বসছে সেজন্য। ঠিক আছে, তো এখানে দেখেন আমি যদি এভাবে লিখি যে হচ্ছে এভাবে লিখি যে হচ্ছে দ্য ম্যাঙ্গোস, আমি যদি এখানে এইভাবে লিখি যে দ্য ম্যাঙ্গোস, এখানে এস দিলাম, ম্যাঙ্গোস দিলাম, তাহলে এখানে কিন্তু প্লুরাল হয়ে গেল দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ বেটার দেন এখানে কিন্তু ম্যাঙ্গোস হবে দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা, এরকম কিন্তু হবে। ঠিক আছে, এখানে কিন্তু এস হয়ে যাবে, যেহেতু আগে হচ্ছে কি এস দিছি অর্থাৎ প্লুরাল দিছি, তাহলে এখানে কিন্তু এস হয়ে গেল। তাহলে আমি দেখেন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ বেটার দেন দ্য ম্যাঙ্গোস অফ কিন্তু ঢাকা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারবো, তাহলে এটা যদি আমরা মডিফাই করে লিখতে চাই, তাহলে কি লিখবো, যে দ্য ম্যাঙ্গোস is of Rajshahi is better than
দেন এখানে কিন্তু আমরা কিন্তু এর আগে হচ্ছে কি ডেট অফ রাজশাহী লিখছিলাম, কারণ সেখানে কিন্তু সিঙ্গুলার ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা ডেট অফ রাজশাহী লিখতে পারবো না, কারণ এখানে কি প্লুরাল আছে। তার মানে আমরা বেটার দেন দোজ অফ রাজশাহী লিখতে হবে, দোজ অফ রাজশাহী, দোজ অফ রাজশাহী কিন্তু লিখতে হবে। কারণ হচ্ছে দেখেন আগের বাক্যে যখন হচ্ছে এস ছিল না, তখন এখানে কিন্তু দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী লিখলাম, এবং এর নিচে লিখলাম ওটাকে মডিফাই করে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী, কারণ হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে ম্যাঙ্গো দ্বারা, কিন্তু এখানে দেখেন প্লুরাল বোঝাচ্ছে, কারণ ম্যাঙ্গোর সাথে কি এস আছে। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ বেটার দেন দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা, তাহলে ঢাকার আমগুলোর থেকে কি ভালো। তাহলে এখন দেখেন এখানে আমি কি লিখছি, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ বেটার দেন, এখানে কিন্তু দূরের বস্তু বোঝাচ্ছে, একটা তুলনা বোঝাচ্ছে, এটার সাথে তুলনা বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু প্লুরাল হয়ে যাবে, তাহলে প্লুরালটা কি দোষ হয়ে যাবে, ডেট না হয় কি দোষ হয়ে যাবে, দূরের বস্তু বোঝাচ্ছে এবং প্লুরাল বোঝাচ্ছে, তাহলে এখানে কি দোষ অফ রাজশাহী হয়ে যাবে। তাহলে দেখেন একটু বেসিক বিষয় কিন্তু কতভাবে কিন্তু ক্রিটিক্যাল ভাবে আসতে পারে। ঠিক আছে, আপনাকে যদি এই দুইটা সেন্টেন্স দিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই দুইটা দিল, সাথে হচ্ছে আরেকটা দিল দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন দোষ অফ হচ্ছে রাজশাহী, তখন এখানে ম্যাঙ্গো আছে কিন্তু এখানে দোষ দিয়ে দিছে, তাহলে দোষ দিলে কিন্তু সেখানে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যেমন কিভাবে দেখেন, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ, আর একটা কথা, এখানে কিন্তু ইস আর তখন থাকবে না, এখানে কিন্তু ইস আর থাকবে না, আমি একটু এখানে মিস্টেক করেছি, এখানে কিন্তু আর, যেহেতু এখানে হচ্ছে কি ম্যাঙ্গোস বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যাবে, এখানে কিন্তু হচ্ছে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। আমার একটু হচ্ছে মিস্টেক হয়েছিল, এটা একটু কারেকশন করে নেবেন, এখানে কিন্তু আর হবে, কারণ হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন হবে, কারণ হচ্ছে কি এখানে হচ্ছে ম্যাঙ্গোস দ্বারা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, আর এখানে কি দেখেন এখানে কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন দোজ অফ ঢাকা, ঠিক আছে, এখানেও ঢাকা হবে, ঢাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন দোজ অফ ঢাকা, তাহলে এখানে দেখেন এখানে আমি সিঙ্গুলার লিখছি, এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে, কিন্তু এখানে যদি দ্যাট দিত তাহলে কিন্তু সেন্টেন্সটা রাইট হয়ে যেত, কিন্তু দোজ দিয়েছে প্লুরাল, সেজন্য কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ভুল। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আপনাকে দিয়ে দেয় তাহলে কিন্তু দেখবেন যে একটু কিন্তু ঘাবড়ায় যাবেন, যে সবগুলো দেখতে তো মোটামুটি একই রকম লাগতেছে, কিন্তু না, এর মধ্যে কিন্তু ছোট্ট সূক্ষ্ম কিন্তু কিছু মিস্টেক করে দেবে, যাতে আপনি কি কনফিউশনে পড়ে যান। আর এখানে কিন্তু যখন আমরা ম্যাঙ্গোসটা ব্যবহার করতেছি তাহলে ভার্বটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি প্লুরাল, আর হয়ে যাবে। আমি একটু প্রথমে লিখতে ভুলে গিয়েছিলাম, যাই হোক আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখেন এখানে এখানে তো আর হয়ে গেল, এবং হচ্ছে এখানে দেখেন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোষ অফ ঢাকা, এখানে প্লুরালের জন্য কিন্তু হচ্ছে কি দোষ হয়েছে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এরপর দেখেন যখন হচ্ছে আমরা একটা নোট দেব, আমরা এখানে হচ্ছে কি নোট দেব, আমরা কিন্তু এখানে একটা নোট দেওয়ার চেষ্টা করবো। সে নোটটা হচ্ছে কি, নাউন যখন সিঙ্গুলার হবে নোট, আপনারা লিখে রাখেন নোট। ও কলম একটু ডিস্টার্ব করতেছে, সরি। নোট, তাহলে নাউন যখন হচ্ছে কি, নাউন যখন হচ্ছে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, তখন হচ্ছে ব্যবহার করবো আমরা হচ্ছে কি দ্যাট অফ। ঠিক আছে, এবং নাউন যখন হচ্ছে প্লুরাল হবে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে কি দোষ অফ, অর্থাৎ দূরের কোনো নাউন যদি হচ্ছে কি এখানে সিঙ্গুলার তাহলে দ্যাট অফ, এবং হচ্ছে দূরের কোনো নাউন যদি কি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে কি দোষ অফ। ঠিক আছে, তাহলে এরপর দেখেন আমরা কি লিখতে পারি, যে হচ্ছে এখানে আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি একদম সর্বশেষ, তাহলে বিষয়টা কি বুঝতে পারবেন। ঠিক আছে, খুব ভালোভাবে তাহলে বিষয়টা বুঝতে পারবেন।
যে হচ্ছে দা মোবাইলস অফ, যদি লিখি যে হচ্ছে দা মোবাইলস অফ দিস শোরুম, অফ দিস OWROOM, the mobiles of this showroom, এরপর যদি লিখি আর বেটার দেন, এখানে একটা আমি হচ্ছে কি শূন্যস্থান দিলাম, এরপর যদি লিখি অফ দ্য নেক্সট শোরুম, অফ দ্য নেক্সট শোরুম, আর কলমের কালি একটু হচ্ছে কি শেষের পথে আবার হচ্ছে কি তুলতে হবে, তো একটু লেখা হচ্ছে কি অস্পষ্ট বোঝা যাইতে পারে, একটু কষ্ট করে মেনে নেবেন। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসের। তো এখানে দেখেন দ্য মোবাইলস অফ দিস শোরুম আর বেটার দেন ড্যাশ অফ দ্য নেক্সট শোরুম, তাহলে এখানে যদি আমি হচ্ছে কি অপশন দেই যে হচ্ছে কি এখানে কি দ্যাট হবে নাকি দোষ হবে, এ নাম্বার দ্যাট হবে নাকি হচ্ছে বি নাম্বার দোষ হবে, তাহলে দেখেন এখানে কোনটা হবে। এখানে প্রথমে দেখেন দ্য মোবাইলস, MOBILES, মোবাইলস মানে কি প্লুরাল, দ্য মোবাইলস অফ দিস শোরুম, আর এখানে দেখেন আর বেটার দেন ড্যাশ অফ দ্য নেক্সট শোরুম, এই শোরুমের হচ্ছে মোবাইল পরের শোরুমের মোবাইলগুলোর থেকে কি অনেকটা হচ্ছে ভালো, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন কি বোঝাবে, এখানে মোবাইলস বসছে, তাহলে এটা কিন্তু প্লুরাল, তাহলে এর জন্য হচ্ছে কি এখানে দেখেন আর বসছে, এখানে কিন্তু ভার্বও কিন্তু প্লুরাল হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা দিস দ্যাট বসাবো নাকি দোষ বসাবো, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে এইটুকু দ্য মোবাইলস অফ দিস শোরুম, তাহলে এটুকু কিন্তু হচ্ছে কি সাবজেক্ট, এটুকু কিন্তু হবে হচ্ছে কি সাবজেক্ট, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। এবং আমরা কিন্তু এর আগে হচ্ছে একটা লেকচারে জানছিলাম যে হচ্ছে এই সাবজেক্টের মধ্যেই কিন্তু থাকে হেডওয়ার্ড, তাহলে হেডওয়ার্ডটা কোনটা, এখানে আমরা জানি যে প্রিপজিশনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি হেডওয়ার্ড, তাহলে এখানে দা মোবাইল এটা কিন্তু হচ্ছে হেডওয়ার্ড, দা মোবাইল এটা কিন্তু হচ্ছে কি হেডওয়ার্ড। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই দা মোবাইলস অফ দিস শোরুম এটা কিন্তু সাবজেক্ট পুরোটা, এবং হচ্ছে দা মোবাইলস এই যে প্রিপজিশনের আগে অফের আগে যেটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড, তাহলে এখানে দেখেন এখানে দা মোবাইলস কিন্তু হেডওয়ার্ড। আর আমরা জানি কোনো সেন্টেন্সে যদি হচ্ছে সাবজেক্ট এবং হেডওয়ার্ড থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসে না, সেক্ষেত্রে কিন্তু হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। তাহলে এখানে দেখেন হেডওয়ার্ড দা মোবাইলস এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, এস আছে, তাহলে এই হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার্ব বসে, এবং হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু তুলনা বোঝাচ্ছে পরের একটা শোরুমের সাথে, তাহলে এখানে দেখেন দা মোবাইলস এখানে কি আর বেটার দেন, এখানে কিন্তু প্লুরাল বোঝাচ্ছে যেহেতু হচ্ছে মোবাইলস আছে, তাহলে প্লুরালের ক্ষেত্রে কি হবে দোষ হবে, দূরে, এবং প্লুরালের ক্ষেত্রে কি দোষ হবে, তাহলে এখানে কি দোষ হবে, দোষটা হচ্ছে রাইট আনসার। তাহলে এখানে দেখেন দা মোবাইলস অফ দি শোরুম আর বেটার দেন দোজ অফ দ্য নেক্সট শোরুম, তাহলে এই শোরুমের মোবাইলগুলো পরের শোরুমের মোবাইলগুলোর থেকে কিন্তু অনেকটা হচ্ছে ভালো, এরকম কিছু হচ্ছে কি বোঝাচ্ছে। তো আমি যখন হচ্ছে হেডওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কিন্তু বলছিলাম যে এগুলো এখন যদি না বুঝে থাকেন পরবর্তীতে কিন্তু আবার হচ্ছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু রিপিট হবে ক্লাসের সময়, দেখেন এভাবে কিন্তু হেডওয়ার্ডটা কিন্তু আবার কিন্তু রিপিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুইটা বিষয় শিখলাম, যে হচ্ছে হেডওয়ার্ড কখন পাই, হেডওয়ার্ড সম্পর্কে, যে হচ্ছে কি হেডওয়ার্ড প্লাস হচ্ছে কি প্রিপজিশন, অর্থাৎ কি প্রিপজিশন আগে থাকে কিন্তু হেডওয়ার্ড, একটা এখানে কিন্তু শিখলাম। এবং এর আগে কিন্তু আমরা আরো শিখলাম যে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস এর পর কিন্তু হচ্ছে কি হেডওয়ার্ড বসে, অ্যাপোস্ট্রফি এস এর পর কিন্তু হেডওয়ার্ড বসে, আমরা কিন্তু এর আগে শিখেছিলাম হেডওয়ার্ড বসে। তাহলে এই দুইটা বিষয় কিন্তু আপনারা নোট করে রাখবেন যে হেডওয়ার্ড কিন্তু প্রিপজিশন আগে বসে এবং হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস এর কিন্তু পরেও বসে। ঠিক আছে, তাহলে দুইটা নিয়মে কিন্তু আমরা কিন্তু হেডওয়ার্ডটা কিন্তু শিখে ফেললাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু হচ্ছে কি যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা ছিল, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা সম্পর্কে কিন্তু জানা কিন্তু হয়ে গেল। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে শেষে একটা কথা বলে নেই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কিন্তু শুধু সাবজেক্টে বসে না, অবজেক্ট অবস্থানে বসতে পারে।
যেমন হচ্ছে আমি যদি লিখি যে হচ্ছে হ্যাভ ইউ সিন দিস, তাহলে আমি লিখলাম যে হ্যাভ ইউ সিন দিস, তাহলে এখানে দেখেন এই দিসটা কিন্তু হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যে সবসময় সাবজেক্টে বসবে এমনটা কিন্তু না, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কিন্তু অবজেক্ট অবস্থানে বসতে পারে, এখানে কিন্তু অবজেক্ট অবস্থানে বসছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এই দিস এটা কিন্তু অবজেক্ট অবস্থানে বসতে পারে, অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে দিস, দোস, এরপর দিস, দ্যাট, এগুলো কিন্তু হচ্ছে কি অবজেক্ট অবস্থানে বসতে পারে, শুধু সাবজেক্ট অবস্থানে বলবে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এবার এরকম কিন্তু না, ঠিক আছে। তো আশা করি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে যে বিষয়গুলো ছিল বা যে ধারণাগুলো ছিল এগুলো কিন্তু আপনাদের হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এর পরে কি ছিল? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আসলে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে আমরা যদি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানেটা যদি লিখতে চাই স্পষ্ট করে, সেটা হচ্ছে কি বন্টন করা, বন্টন করা বা হচ্ছে ভাগ করা, ভাগ করা। তাহলে কিন্তু আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আসলে হচ্ছে কি মিনিংটা কি এটা কিন্তু বুঝতে পারলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে কি মানে হচ্ছে কি ভাগ করা বা হচ্ছে কি বন্টন করা, অর্থাৎ যে প্রোনাউন অনেকগুলো বিষয়বস্তুর মধ্যে থেকে বেছে নিয়ে একটি বিষয়বস্তুকে আলাদাভাবে নির্দেশ করে বা হচ্ছে বোঝায়, তাকে আমরা বলবো কি, সেই প্রোনাউনকে বলবো আমরা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কোনগুলা? ইজ, এরপর আইদার, এরপর নাইদার, নাইদার, এগুলো কিন্তু হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের হচ্ছে কি সবচেয়ে বহুল ব্যবহৃত কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু ইজ, আইদার, এরপর হচ্ছে কি নাইদার, ঠিক আছে। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে কি ইজ মানে কি এখানে প্রত্যেকে, আইদার মধ্যে, আইদার মানে কি যে কোনো হচ্ছে কি দুইজনের মধ্যে একজন, কিংবা নাইদার মানে কি দুইটির মধ্যে কি একটিও না, এরকম কিন্তু কিছু হচ্ছে কি বুঝায়। তাহলে এখন আমরা হচ্ছে কি যদি একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি যে হচ্ছে ইচ অফ দ্য মেম্বার each of the member has been selected, তাহলে আমি লিখলাম যে each of the member has been selected for next level, ঠিক আছে, for next level। তাহলে আমি লিখলাম যে each of the member, each of the কি member has been selected, each of the member has been selected for next level। তাহলে সদস্যের প্রত্যেককে হচ্ছে কি পরবর্তী পর্যায়ের জন্য কি মনোনীত হয়েছে, ঠিক আছে। each of the member has been selected for next level, তাহলে প্রত্যেক মেম্বার কি পরবর্তী পর্যায়ের জন্য কি সিলেক্টেড হয়েছে। তাহলে দেখেন ইচ অফ এখানে কিভাবে ব্যবহার হচ্ছে, এখানে দেখেন ইচের ব্যবহার কিন্তু দেখলাম আমরা, ঠিক আছে। এরপর যদি আমরা বলি হচ্ছে কি যে আইদার অফ টু মেন, আইদার অফ টু মেন, তাহলে আমি লিখলাম এখানে কি আইদার অফ টু মেন, ঠিক আছে, হ্যাজ gone there, has gone there। তাহলে দেখেন এরকম একটা কিন্তু উদাহরণ লিখলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে আইদার অফ কি লিখলাম দা টু ম্যান হ্যাজ গন দেয়ার, ঠিক আছে, দুইজন মানুষের যে কোনো জনই সেখানে গিয়েছে, ঠিক আছে। এবং যদি লিখি যে নাইদার অফ দ্য বুকস, নাইদার অফ দ্য বুকস, তাহলে লিখলাম যে নাইদার অফ দ্য
নাইদার অফ দ্য, কিন্তু আমি এখানে কি লিখলাম যে বুকস লিখলাম, যে নাইদার অফ দ্য বুকস ওয়াজ ফ্যাসিনেটিং। তাহলে আমি লিখলাম যে নাইদার অফ দ্য বুকস ওয়াজ, কি লিখলাম এখানে, এখানে লিখলাম কিন্তু হচ্ছে কি ফ্যাসিনেটিং। ঠিক আছে, বইগুলোর কোনোটাই চমৎকার ছিল না। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি লিখলাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ লিখলাম, এবং হচ্ছে কি সেন্টেন্সগুলো লিখলাম যেগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিয়ে হচ্ছে কি গঠিত হয়েছে। তো এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যখন আমরা ইচ অফ, আইদার অফ, নাইদার অফ ব্যবহার করব, তাহলে দেখেন যখন আমরা ইচ অফ, এরপর আইদার অফ, এরপর নাইদার অফ, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয়, আমি এটাই বোঝাতে চাচ্ছি এই সেন্টেন্সগুলো লেখার পর, আমি এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে, যেটা হচ্ছে কি মূল পয়েন্ট। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো যদি হচ্ছে কোনো সেন্টেন্সে থাকে, ইচ অফ, এরপর আইদার অফ, এরপর নাইদার অফ, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এরপর নাউন যেটা হবে, এরপর যেটা নাউন হবে, নাউন সেটা কিন্তু প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে কিন্তু সেখানে নাউন পরবর্তী যেটা হবে সেটা কিন্তু হবে প্লুরাল, ঠিক আছে। এবং হচ্ছে এরপরে যে ভার্বটা থাকবে, মজার বিষয় হচ্ছে ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার। তাহলে বিষয়টা একটু থিঙ্ক করেন, যে হচ্ছে ইচ অফ, এরপর হচ্ছে কি আইদার অফ, এরপর হচ্ছে কি নাইদার অফ যদি কোনো হচ্ছে কি সেন্টেন্সে থাকে, এরপরে যে ভার্বটা থাকবে, নাউনটা থাকবে, এই নাউনটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, এবং এরপর যে ভার্বটা থাকবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। আবার এই বিষয়টা কিন্তু খুবই মজার। যেমন হচ্ছে কিভাবে দেখেন, আমি যদি হচ্ছে কি এখানে হচ্ছে কি এই যে উদাহরণগুলো লিখলাম, এখানে হচ্ছে যদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেখানে দেখেন ইচ অফ লিখছি, এই যে ইচ অফ কিন্তু লিখছি, লেখার পর ইচ অফ দ্য মেম্বার্স কিন্তু হয়েছে, এখানে মেম্বার লিখলাম, সরি এখানে কিন্তু মেম্বার্স হবে, ইচ অফ দ্য মেম্বার্স। তাহলে এই যে নাউন, এটা কিন্তু মেম্বার্স, এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি নাউন। তাহলে এই নাউনটা এটা কিন্তু হচ্ছে কি প্লুরাল হয়ে গেছে, এই যে দেখেন এস হয়েছে, এটা কিন্তু প্লুরাল হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এরপর দেখেন ভার্বটা কিন্তু হ্যাজ বিন, অর্থাৎ কি সিঙ্গুলার হয়ে গেছে, হ্যাজ বিন কিন্তু সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কিন্তু হ্যাজ, এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে দেখেন ভার্বটা কিন্তু হয়ে গেছে সিঙ্গুলার। আবার দেখেন এখানে আইদার অফ বসছে, আইদার অফ টু মেন হ্যাজ গন দেয়ার, তাহলে এখানে কিন্তু আইদার অফ বসছে। তাহলে এরপরে দেখেন যদি হচ্ছে নাউন থাকে সেটা হবে প্লুরাল, এই যে নাউন এখানে দেখেন মেন, তাহলে এই মেন, এই ম্যান, ম্যানের হচ্ছে প্লুরাল কিন্তু মেন, তাহলে এখানে কিন্তু প্লুরাল বসছে, মেন বসছে, তার মানে এখানে কিন্তু প্লুরালটা বসছে নাউন, এরপর ভার্ব দেখেন সিঙ্গুলার হ্যাজ হয়ে গেছে। দেখেন কত মজার বিষয়, এখানে ভার্ব কিন্তু হচ্ছে কি হ্যাজ হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখেন এখানে নাইদার অফ বসছে, নাইদার অফ বসছে, এই যে নাইদার অফ বসছে, বসার পর এখানে দেখেন নাউন যে আছে, নাউন কিন্তু বুক থেকে কিন্তু প্লুরাল হয়ে গেছে, যে বুকস কিন্তু বসছে, তাহলে নাউন প্লুরাল হয়েছে, এবং হচ্ছে এরপর ভার্ব যে আছে এটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার হয়ে গেছে, এই যে এখানে দেখেন ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে দেখেন আমি বুঝাতে চাচ্ছি মূল পয়েন্ট হচ্ছে এটা, যখন ইচ অফ, আইদার অফ, নাইদার অফ কোনো সেন্টেন্সে থাকবে, তারপর নাউন হবে কি প্লুরাল, এবং তার পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু হবে সিঙ্গুলার, যেটা আমি এখানে নোট করে দিলাম, এবং এখানে কিন্তু উদাহরণের মাধ্যমে কিন্তু বুঝাই দিলাম। তাহলে দেখেন মূল পয়েন্টকে কিন্তু হচ্ছে কি এটা কিন্তু নোট করে রাখবেন, যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এরপরে হচ্ছে কি নাউন যেটা থাকবে সেটা প্লুরাল, এবং ভার্ব পরবর্তীতে কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কিন্তু অবশ্যই হচ্ছে কি নোট করে রাখবেন, ঠিক আছে। এরপরে যদি আমরা বলি যে হচ্ছে এরপর দেখেন আমরা হচ্ছে কোথাও যদি আমরা ইচ অফ দিয়ে দেখলাম, আইদার অফ দিয়ে দেখলাম, নাইদার অফ দিয়ে দেখলাম, তো আমরা শুধু ইচ, এরপর আইদার, এরপর হচ্ছে নাইদার যদি থাকে তখন কি রকম হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন কোথাও যদি শুধু ইচ, এরপর হচ্ছে আইদার, এরপর হচ্ছে নাইদার যদি থাকে, এরপর যদি নাউন থাকে, নাউন যদি থাকে,
তাহলে এই যে ইজ, আইদার, নাইদার এগুলো কিন্তু হয়ে যাবে হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু হয়ে যাবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে এই যে নাউনটা বসবে পরে শুধু ইজ, আইদার, নাইদারের পর তখন এই নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, ভার্ব সেখানে কি সিঙ্গুলার হবে। যেমন আমি যদি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ইজ মেম্বার ক্যান বি সিলেক্টেড, যেমন হচ্ছে ইজ মেম্বার ক্যান বি সিলেক্টেড। তাহলে এরকম আমি একটা উদাহরণ লিখলাম যে ইজ মেম্বার ক্যান বি সিলেক্টেড। এরপর যদি আরো একটা লেখার চেষ্টা করি যে নাইদার পারসন ইজ অ্যালাউড, নাইদার পারসন, লিখলাম যে নাইদার পারসন, এখানে এরপর কি লিখবো যে হচ্ছে ইজ অ্যালাউড, অ্যালাউড। তাহলে দেখেন এখানে আমি দুইটা উদাহরণ লিখলাম যে হচ্ছে ইজ মেম্বার ক্যান বি সিলেক্টেড এবং নাইদার পারসন ইজ অ্যালাউড। তাহলে এখানে দেখেন আমি বললাম যে ইজ, আইদার, নাইদার শুধু যদি এরকম থাকে, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ এগুলো বাদ, শুধু ইজ, শুধু আইদার, শুধু নাইদার যদি থাকে এবং এরপর যদি নাউন থাকে সেই নাউনটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে দেখেন এখানে ইজ বসছে, এরপর মেম্বার, এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে, এবং এখানে আইদার বসছে, এরপর পারসন, এটা কিন্তু নাউন, এই দুইটা কিন্তু নাউন, এই দুইটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে। এবং এই নাউনের আগে যে যদি ইজ, আইদার, নাইদার এগুলো কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সে কিন্তু নাইদার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ইজ, এই প্রথম সেন্টেন্সের ইজ এটাও কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি এই বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছেন। তো আমি লাস্ট আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি যে হচ্ছে এখানে যদি লিখি ইউ ক্যান সিট ড্যাশ, আমি লিখলাম যে ইউ ক্যান সিট ড্যাশ সাইড অফ মি, ইউ ক্যান দি সিট সাইড অফ মি। ঠিক আছে, তাহলে এখানে আমি হচ্ছে কি যদি অপশন দেই যে হচ্ছে ইউ ক্যান সিট দ্য সাইড অফ মি, আইদার অথবা নাইদার, এই অর্থ কি আইদার, বি নাম্বার কি দিলাম নাইদার, নাইদার দিলাম। এবং আরো একটা যদি হচ্ছে কি উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে ইউ ক্যান নট সিট, এটা আগে বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে ইউ ক্যান সিট দ্য সাইড অফ মি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইউ ক্যান সিট, আইদার, আইদার মানে কি দুইটির মধ্যে যে কোনো হচ্ছে একটি। তাহলে এখানে দেখেন ইউ ক্যান সিট আইদার হবে না নাইদার হবে। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু হ্যাঁ বোধক আছে, হ্যাঁ বোধক, ক্যান মানে পারো। তাহলে ইউ ক্যান সিট আইদার সাইড অফ মি, তুমি আমার দুই সাইডের যে কোনো সাইডে হচ্ছে কি বসতে পারো। তাহলে আইদার দুইটির মধ্যে যে কোনো একটি সাইডে কিন্তু বসতে পারো। তো এখানে যদি এভাবে থাকতো ইউ ক্যান নট বা ক্যান্ট সিট ড্যাশ সাইড অফ মি। ঠিক আছে, তাহলে এখানে যখন ক্যান নট থাকতো তখন কিন্তু আর আইদার বসতো না, তার মানে এখানে কিন্তু না বোঝাচ্ছে। তার মানে এখানে কি হইতো, এই নাইদারটা কিন্তু এখানে রাইট হতো, এই নাইদারটা রাইট হতো, কারণ হচ্ছে তুমি আমার কোনো সাইটেই বসতে পারো না, তুমি আমার কোনো সাইটেই বুঝতে পারো না, এটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে। শুধু ক্যান নট থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারলাম এখানে কি নাইদার হবে, কারণ নাইদার হচ্ছে কি না বাদক। ঠিক আছে, তো আমি আরো দুই একটা উদাহরণ দিয়ে হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আর হচ্ছে কি যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো কিন্তু বুঝাইতে পারতাম, কিন্তু হচ্ছে আমার হচ্ছে কলম হচ্ছে অলরেডি হচ্ছে কালি শেষ হয়ে গেছে, দেখেন আপনারা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কি বুঝতে পারছেন না। ঠিক আছে, তো মোটামুটি যতটুকু করাইছি এইটুকু করলেই ইনশাল্লাহ হচ্ছে কি ভালো কিছু হবে, এবং হচ্ছে যে ব্যতিক্রমগুলো আছে ব্যতিক্রমগুলো কিন্তু আমি দেখাই ফেললাম। তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আপনারা একটু কষ্ট করে মেনে নেবেন আজকের ক্লাসটি। শেষের দিকে এসে কিন্তু আমার কালিটা হচ্ছে কি কলমের কালিটা কিন্তু শেষ হয়ে গেছিল। তো আমরা কিন্তু প্রোনাউনের হচ্ছে কি যে 9টা প্রকার ছিল, এই 9টা প্রকার কিন্তু আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, তো আমরা ভুলে যাব না, আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার জানছিলাম, যে নাউন,
প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং হচ্ছে কি ইন্টারজেকশন। এখন প্রথম প্রকার নাউন কিন্তু এই পার্টস অফ স্পিচের যে প্রথম প্রকার ছিল নাউন কিন্তু আমরা শেষ করে ফেলছি। এরপর দ্বিতীয় প্রকার ছিল প্রোনাউনের যে 9টা প্রকার ছিল আজকে কিন্তু শেষ করে ফেললাম। এরপর পার্টস অফ স্পিচের যে 3 নাম্বার আলোচনা আছে অ্যাডজেক্টিভ, আগামী লেকচারে আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ থেকে আলোচনা কিন্তু শুরু করব, ঠিক আছে। এবং ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং এর সাথে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন, যেন পরবর্তী ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি আপনার কাছে কি চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।